আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা অধ্যায় ৮ সমন্বয় ও নিয়ন্ত্রণের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ কান নিয়ে পড়ালেখা করব। আমরা অধ্যায় ৮ সমন্বয় ও নিয়ন্ত্রণের কান, যেটা আমাদের শ্রবণ এবং ভারসাম্য রক্ষার অঙ্গ, এই কান সম্পর্কে পড়ালেখা করব। যে কানের গঠন সম্পর্কে পড়ব, কানের কয়টা অংশ আছে, প্রতিটা অংশের কাজ কি, এই প্রতিটা বিষয় নিয়ে আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটাতে কথা হবে। তাহলে বেসিক্যালি একটা আমাদের যে কান, সেই কান কয়টা ভাগে বিভক্ত। প্রথমত আমরা বাইরে থেকে যে অংশটা দেখতে পাই সেটাকে আমরা বলি বহিকর্ণ। এই বহিকর্ণের পার্ট কি কি আছে? বহিকর্ণের মধ্যে প্রথমত বাইরে থেকে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি সেটা তো আছেই, যে বহিকর্ণের মধ্যে এই অংশটাকে আমরা বলি পিনা বা কর্ণছত্র। এই অংশটা বাইরে থেকে আসা বিভিন্ন শব্দ তরঙ্গকে কেন্দ্রীভূত করে। দ্বিতীয় যে অংশটা আছে সেই অংশটার নাম হচ্ছে, সেই অংশটা দেখতে এরকম সরু নলের মতো। আমরা কটন বার দিয়ে যে অংশটা বেসিক্যালি ক্লিয়ার করি সেই অংশটার কথা বলছি। সেই অংশটার নাম হচ্ছে কর্ণকুহর অথবা অডিটরি মিডাস, ইংরেজিতে বলা হয় অডিটরি মিডাস। এই কর্ণকুহর বা অডিটরি মিডাস, তার কাজ কি? তার কাজ হচ্ছে বিভিন্ন আকারের রোম অথবা লোম, যেটাই বলো, এই কর্ণকুহরের মধ্যে অবস্থান করে। এদেরকে বলি আমরা রোম। এদের কাজ হচ্ছে যখনই কোনো ধুলাবালি কানের ভিতর প্রবেশের চেষ্টা করে সেটাকে আটকে ফেলে। এছাড়া কিছু বিশেষ প্রকৃতির রূপান্তরিত ঘর্মগ্রন্থি এই কর্ণকুহরে অবস্থান করে। তারা একটা বিশেষ তৈলাক্ত রাসায়নিক তৈরি করে। এই তৈলাক্ত রাসায়নিকটার কারণেই আমরা কানের মধ্যে কটন বাড যখন প্রবেশ করাই তখন হলুদ রঙের একটা কেমিক্যাল পাই, যেটাকে আমরা বলি কানের খৈল। এই কানের খৈলটা আসলে ওই তৈলাক্ত পদার্থ, যার নাম সিরুমেন। তাহলে আমরা কানের প্রথম দুইটা অংশ পড়লাম, বহিকর্ণের পিনা এবং 2 নাম্বার হচ্ছে কর্ণকুহর। লাস্ট পার্টটার নাম হচ্ছে টিম্পেনিক পর্দা। 3 নাম্বার টিম্পেনিক পর্দা। আমরা ঘাসফড়িংয়ের উদরে টিম্পেনাম নামক শ্রবণ অঙ্গ ছিল, আশা করি তোমাদের মনে আছে। তেমনি আমাদের কানের পর্দার নাম হচ্ছে টিম্পেনিক পর্দা, যেটাকে বাংলায় বলা হয় কর্ণপটহ। এই টিম্পেনিক পর্দা শব্দটাকে সংগ্রহ করে সেটাকে মধ্যকর্ণে, বহিকর্ণ থেকে সংগ্রহ করে মধ্যকর্ণে পৌঁছে দেয়। এই টিম্পেনিক পর্দার সাথে যুক্ত থাকে ছোট্ট একটা অস্থি, যেটাকে বলা হয় কর্ণাস্থি। একটা না, বরং 3টা অস্থি। এই অস্থিগুলোর মাধ্যমে শব্দটা মধ্যকর্ণে প্রবেশ করে। তাহলে আমাদের বহিকর্ণের অংশ পড়া হয়ে গেল। কি কি আছে বহিকর্ণের মধ্যে আমরা একটু দেখি। বহিকর্ণের মধ্যে 1 নম্বরে আছে পিনা, যেটা শব্দ তরঙ্গকে কেন্দ্রীভূত করে। 2 নম্বরে আছে আমাদের কর্ণকুহর বা অডিটরি মিডাস, যেটা শব্দ তরঙ্গকে প্রবাহিত করে টিম্পেনিক পর্দা পর্যন্ত নিয়ে যায় এবং ধুলাবালি আটকে দেয় এবং রূপান্তরিত ঘর্মগ্রন্থির মাধ্যমে সিরুমেন তৈরি করে। আর লাস্টলি আছে আমাদের টিম্পেনিক পর্দা, যেটা মূলত মধ্যকর্ণের কর্ণাস্থির সাথে যুক্ত থেকে শব্দ কম্পনকে মধ্যকর্ণে পৌঁছাতে সহায়তা করে। তাহলে এখন আমরা চলে আসি আমাদের সেকেন্ড পার্ট, মধ্যকর্ণে। এই মধ্যকর্ণের ইংরেজি নাম হচ্ছে মিডল ইয়ার। আমরা শ্বসন অধ্যায়ে পড়েছিলাম যে এই মিডল ইয়ারে ইনফেকশন বা ইনফ্লামেশন হতে পারে, যেটাকে আমরা বলতাম অটাইটিস মিডিয়া। ঠিক আছে, অটাইটিস মিডিয়া। তো এখন এটা নিয়ে আলোচনা করব না। তবে এই মধ্যকর্ণটা এতই গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের বইয়ের 2টা অধ্যায়ে এই মধ্যকর্ণ নিয়ে পড়ালেখা করেছি। তো যারা আগে পড়নি, এখন নতুন করে বোঝার একটা সুযোগ আমরা পাচ্ছি।
যে মধ্যকর্ণটা দেখতে কেমন এবং কি কি থাকে এর মধ্যে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মধ্যকর্ণ। মধ্যকর্ণটা এই যে আমি এখানে এটার আপার বর্ডার দিলাম, তারপর আমি মধ্যকর্ণের লোয়ার বর্ডার দিলাম। দেখো মধ্যকর্ণের নিচের অংশটা এরকম একটা সরু নালী তৈরি করেছে, যে নালীটা চলে গিয়েছে আমাদের নাকের পিছনে অবস্থিত। এটা হচ্ছে আমাদের নাক, নাকের পিছনে যে গহ্বরটা অবস্থিত সেই গহ্বরে চলে গিয়েছে। নাকের পিছনের গহ্বরের নাম হচ্ছে নাসা গহ্বর। সেই গহ্বরে চলে গিয়েছে একটা নালী, নালীটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান নালী। তাহলে আমাদের ইউস্টেশিয়ান নালীর মাধ্যমে নাসা গহ্বর তো আমাদের বায়ুমণ্ডলের সাথে যুক্ত, বাতাস আসা যাওয়া করছে। তার মানে আমাদের এই যে মধ্যকর্ণ এবং বহিকর্ণ দুইটাই কিন্তু বায়ুমণ্ডলের সাথে কোনো না কোনোভাবে যুক্ত। এই ইউস্টেশিয়ান নালীর কাজটা কি? ইউস্টেশিয়ান নালীর কাজ হচ্ছে সে মূলত এই যে টিম্প্যানিক পর্দা, কালো করে দিচ্ছি, টিম্প্যানিক পর্দার এই উভয় পাশে বায়ুমণ্ডলের চাপ রক্ষার্থে সহায়তা করে। যদি একদিকে চাপ বেড়ে যায় টিম্প্যানিক পর্দাটা অন্যদিকে হেলে যাবে, বা এই জন্য যেন উভয় পাশে সমান চাপ থাকে এবং টিম্প্যানিক পর্দা তার যথাযথ কাজ করতে পারে, সেই জন্য ইউস্টেশিয়ান নালী ভূমিকা রাখে। আমরা নাক দুই আঙ্গুলে চেপে রেখে যদি নাক দিয়েই বাতাস বের করার চেষ্টা করি, তখন দেখবে আমাদের কানের মধ্যে একটা প্রেশার ফিল হয়, কারণ নাক দিয়ে বাতাস বেরোতে পারছে না। সেই বাতাসটাই তোমার ইউস্টেশিয়ান নালী দিয়ে মধ্যকর্ণে পৌঁছিয়ে তখন টিম্প্যানিক পর্দায় উল্টা চাপ বা উল্টা প্রেশার তৈরি করে। তাহলে আমরা আসলে আমাদের ইউস্টেশিয়ান নালী আছে কিনা সেটা নিজেরাই পরীক্ষা করে দেখতে পারি। অবশ্যই সবার আছে। তো এখন আসি আমরা মধ্যকর্ণের অস্থিগুলাতে। এই যে প্রথম যে অস্থিটা আমি এঁকেছিলাম সেটার নাম হচ্ছে ম্যালিয়াস। এটা দেখতে হাতুড়ির মতো এবং এটা মধ্যকর্ণের প্রথম কর্ণাস্থি। দ্বিতীয় যে অস্থিটা থাকে সেই অস্থিটা দেখতে অনেকটা টম অ্যান্ড জেরিতে টমের উপর যে একটা লোহার একটা খণ্ড বারবার জেরি ফেলে দিত কোনোভাবে, অথবা কোনো কারণে উপরের তলা থেকে নিচের তলায় টমের উপর পড়তো, এই অংশটা এটাকে বলা হয় এনভিল বা নেহাই। বাংলাতে দেখতে এটা এনভিল অথবা নেহাইয়ের মতো। অস্থিটার নাম হচ্ছে ইনকাস। এগুলো আমরা 9-10 অস্থিগুলোর নাম পড়েছি। লাস্ট যে অস্থিটা কর্ণাস্থিতে থাকে সেটার নাম হচ্ছে স্টেপিস। এই স্টেপিসের কাজ কি? স্টেপিস দেখতে ঘোড়ার পাদানির মতো, অর্থাৎ একটা ঘোড়া তো অনেক উঁচা প্রাণী, এটার উপর পা দিয়ে ওঠার জন্য এরকম একটা কাঠামো থাকে, তো এটাকে বলা হয় স্টেপিস। এখন এই যে স্টেপিসটা মূলত কীরকম হয়? স্টেপিসটা হয় মূলত ঘোড়ার দিনের পাদানির মতো, এবং স্টেপিসের পরে মধ্যকর্ণে এখানে দুইটা ছিদ্র থাকে। কয়টা ছিদ্র থাকে? দুইটা ছিদ্র। একটা ছিদ্র দেখতে ডিম্বাকৃতির, যেটাকে আমরা বলি এই ডিম্বাকৃতির ছিদ্রটা এর নাম ফেনেস্ট্রা ওভালিস। ফেনেস্ট্রা শব্দের অর্থ ছিদ্র। আমরা যেমন জানি ফোরামেন মানে ছিদ্র, তেমনি আরও একটা ছিদ্র শব্দের সমার্থক জানতে পারলাম যে ফেনেস্ট্রা। তাহলে প্রথমটার নাম ফেনেস্ট্রা ওভালিস, আর দ্বিতীয় ছিদ্রটার নাম ফেনেস্ট্রা রোটান্ডা। রাউন্ড বা বৃত্তাকার শব্দ থেকে রোটান্ডা শব্দটা এসেছে। এই দুই ধরনের ছিদ্রের মধ্যে স্টেপিসটা যুক্ত থাকে কোন ছিদ্রে? ফেনেস্ট্রা ওভালিসের সাথে যুক্ত থেকে যেই কম্পনটা এই তিনটা অস্থি পরপর এমনভাবে সজ্জিত থাকে যে বাইরে থেকে যেই আওয়াজটাই আসুক না কেন সেই আওয়াজটাকে ওরা 20 গুণ পর্যন্ত বর্ধিত করে লিভার ক্রিয়ার মাধ্যমে। আমরা ওই যে অস্থি চ্যাপ্টারে পড়েছিলাম যে লিভার ব্যবহারের মাধ্যমে আমাদের অল্প শক্তি প্রয়োগে বেশি কাজ করা সম্ভব। আমাদের বডির ভিতরেও কিছু ন্যাচারাল লিভার অবস্থান করে, যে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস এমনভাবে সজ্জিত যে তারা বাইরের শব্দের শক্তিটাকে বাড়িয়ে তুলতে পারে কিছু পরিমাণ। তাহলে 20 গুণ বাড়িয়ে তারা সেটা কোথায় পৌঁছে দেয়? ফেনেস্ট্রা ওভালিস। এই ছিদ্রটার মাধ্যমে, লাল করে দিচ্ছি, এই ফেনেস্ট্রা ওভালিস বা ডিম্বাকৃতির ছিদ্রের মাধ্যমে এটাকে তারা অন্তঃকর্ণে পৌঁছায় দেয়। এখন আমরা দেখি তো অন্তঃকর্ণে গিয়ে এই ছিদ্রগুলো, এই শব্দ কম্পনটা কিভাবে কি করে। প্রথমত অন্তঃকর্ণের স্ট্রাকচারটা আমরা এখন দেখব।
আমাদের প্রথম ভিডিওতে আমরা মূলত কানের যে 3টা অংশ আছে এই অংশের কাঠামোগুলো পড়তেছি। এই ভিডিওর পার্ট 2তে আমরা দেখব কিভাবে কান তার ফাংশন সম্পন্ন করে, অর্থাৎ কিভাবে কান শ্রবণে সহায়তা করে এবং ভারসাম্য রক্ষায় সহায়তা করে। তাহলে আমাদের ভিডিওটা আসলে 2টা পার্টের হবে। তাহলে এই যে দেখি, কানের প্রথমেই 3টা অর্ধবৃত্তাকার নালী অবস্থান করে। কয়টা? 3টা অর্ধবৃত্তাকার নালী অবস্থান করে। এই যে এটা একটা, এটা আরেকটা, এটা একটা। এরকম প্রতিটা অর্ধবৃত্তাকার নালী একে অপরের সমকোণে থাকে। যেহেতু আমার একটা দ্বিমাত্রিক ছবি, এই থার্ড অর্ধবৃত্তাকার নালীটা আমি 2টার উপরে আঁকছি, কিন্তু আসলে এটা হওয়া উচিত ছিল এই জায়গাটাতে, যেটা আসলে স্ক্রিন থেকে উপরের দিকে উঠে আসবে। তো এটা আঁকলে একটু জটিল হয়ে যায়, সেই জন্য আমি উপরে দিয়ে দিলাম। এখন এই 3টা অর্ধবৃত্তাকার নালী, তারা এই যে স্ফীত যে অংশটাতে যুক্ত আছে, এই অংশটা 2টা স্ফীত অংশ, এটা 1, এই যে এই অংশটা, আর এটা 2, ঠিক আছে? তো এই 2টা স্ফীত অংশ এবং লাস্টলি একটা শামুকের খুলের মতো পেঁচানো একটা অংশ, এই অংশটাকে আমরা বলি ককলিয়া। তাহলে কয়টা পার্ট পেলাম? 4টা পার্ট পেলাম। আমি হাইলাইটার দিয়ে একটা একটা পার্ট কালার করে দিই। প্রথম অংশটা করতেছি এই অংশটাকে, এই যে অর্ধবৃত্তাকার নালীগুলো যেই জায়গায় আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট। এই অংশটার নাম কি? এই অংশগুলোর নাম হচ্ছে অর্ধবৃত্তাকার নালী, অথবা ইংরেজিতে আমরা বলি সেমি সার্কুলার অর্ধবৃত্তাকার ক্যানেল। সেমি সার্কুলার ক্যানেল ইংরেজিতে বলা হয়, বাংলায় বলি অর্ধবৃত্তাকার নালী। এটা হচ্ছে আমার অন্তঃকর্ণের প্রথম অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে অন্তঃকর্ণের এই যে বড় একটা স্ফীত অংশ আছে, এইটা। এই স্ফীত অংশটার নাম হচ্ছে ইউট্রিকল। ইউট্রিকল শব্দটার অর্থ হচ্ছে ব্যাগ। ইউট্রিকল শব্দটার মানে হচ্ছে ব্যাগ। এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট। থার্ড অংশটার নাম হচ্ছে আমার ব্যাগ শব্দের আরও একটা ইংরেজি আছে, সেটা হচ্ছে স্যাক। এই থার্ড অংশের নাম হচ্ছে স্যাক থেকে স্যাকুলাস। স্যাক থেকে স্যাকুলাস, এটা হচ্ছে থার্ড অংশ। আর ফোর্থ অংশটার নাম হচ্ছে আমাদের এই যে শামুকের খুলের মতো যে অংশটা, এই শামুকের খুলের মতো অংশটার নাম ককলিয়া। একটা অদ্ভুত নাম, সেটা হচ্ছে ককলিয়া। এটা হচ্ছে অন্তঃকর্ণের চতুর্থ পার্ট। তাহলে অন্তঃকর্ণের 4টা পার্ট আমরা পড়ে ফেললাম। প্রথমটা হচ্ছে অর্ধবৃত্তাকার নালী, সেকেন্ডটা হচ্ছে ইউট্রিকল, থার্ড হচ্ছে স্যাকুলাস, ফোর্থ হচ্ছে ককলিয়া। এখন এই শুধুমাত্র চতুর্থ অংশটা, এই চতুর্থ অংশটাই আমাদের শ্রবণে সহায়তা করে। চতুর্থ অংশটাই আমাদের শ্রবণে সহায়তা করে। বাকি 3টা অংশই অর্ধবৃত্তাকার নালী, ইউট্রিকল এবং স্যাকুলাস, এই 3টাই কিন্তু কাজ করে ভারসাম্য রক্ষায়। তাহলে কানের, আমরা জানি কান শ্রবণে সহায়তা করে, কিন্তু আসলে কিন্তু কানের একটা বড় অংশই কাজ করে কিসের জন্য? আমাদের ভারসাম্য রক্ষার জন্য। তাহলে আমাদের প্রথম ক্লাস আজকে এইটুকুই। প্রথম ক্লাসে আমরা বুঝতে পারলাম কানের 3টা অংশ থাকে। বহিকর্ণ মূলত শব্দটা সংগ্রহ করে ভিতরে পাঠায়, মধ্যকর্ণ সেই শব্দটাকে এমপ্লিফাই করে মানে বহুগুণে বর্ধিত করে। আর আমাদের যে তৃতীয় অংশ অন্তঃকর্ণ, সে এই শব্দ তরঙ্গ যা সে সংগ্রহ করলো বহিকর্ণ মধ্যকর্ণ, সেটাকে প্রসেস করে নার্ভের মাধ্যমে ব্রেইনে পাঠায়। এটা আমরা পরের ক্লাসেই দেখব। আর যে অর্ধবৃত্তাকার নালী, ইউট্রিকল, স্যাকুলাস, এই 3টা অংশ অন্তঃকর্ণের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। এখন প্রশ্ন আসতে পারে 3টা অংশ কেন? কারণ এক একটা অংশ এক এক রকমের ভারসাম্য রক্ষা করে, যেটা খুবই ইন্টারেস্টিং। যে কেউ কেউ রোটেশনাল ভারসাম্য, ঘূর্ণন ভারসাম্য রক্ষা করে, কেউ কেউ রক্ষা করে উলম্ব ভারসাম্য, লিফটের উপরে ওঠা নামার সময় যে ভারসাম্য আমরা বুঝতে পারি, লিফট উপরে উঠতেছে নিচে নামতেছে। আরেকটা হচ্ছে আনুভূমিক ভারসাম্য, গাড়ি ব্রেক দিল নাকি গাড়ি অ্যাক্সিলারেশন করলো, এটা কিন্তু আমরা চোখ বন্ধ করেই বুঝতে পারি, ফিল করতে পারি। এই 3 ধরনের অংশ 3 ধরনের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। তাহলে আজকে আমাদের সমন্বয় নিয়ন্ত্রণের প্রথম ক্লাস এইটুকুই থাকলো। আমরা নেক্সট ভিডিওটাতে আমরা বাকি অংশটা পড়বো ইনশাআল্লাহ।